এনসিপির এমপি মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের সাক্ষাৎকার কিন্তু এখন পর্যন্ত চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি আবু সাইদ কর্মশালা সেন্টার। সেখানে এনসিপির পক্ষ থেকে যে সমস্ত মনোনয়ন প্রত্যাশী সেই মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দিতে এসেছেন। আপনারা যেমনটি জানেন যে এনসিপি থেকে প্রায় 1500 এমপি পদপ্রার্থী রয়েছেন, মনোনয়ন নিয়েছেন এবং সেই মনোনয়ন যাচাই বাছার পর কিন্তু সেই মনোনয়ন প্রত্যাশী 300 আসনেই ঘোষণা করা হবে কিনা সেই বিষয়টা আসলে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে আমরা যেমনটি দেখেছি সকাল থেকে কিন্তু এই যে জায়গা রয়েছে সেখানে কিন্তু মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা আসছেন, ইন্টারভিউ দিচ্ছেন এবং এই অনুষ্ঠানে কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং এটা কিন্তু রাত 8টা পর্যন্ত চলবে। এবং গতকালও কিন্তু একইভাবে কিন্তু এমপি মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা এসেছেন, সাক্ষাৎকার দিয়েছেন। আজও কিন্তু সেই একই ধারাবাহিকতা রয়েছে এবং সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে 8টি বিভাগ রয়েছে সেই 8টি বিভাগকে 10টি ভাগে ভাগ করে কিন্তু সেই নমিনেশন যে নিয়েছে তাদের সাক্ষাৎকার নিয়ে হয়েছে। তো এই যে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে এমপি নমিনেশন প্রত্যাশী যারা রয়েছেন, তরুণ রাজনীতিবিদ যারা রয়েছেন, যারা এই 26শে জানুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনে যারা এমপি নমিনেশন নিয়েছেন, এমপি ইলেকশন করবেন, আমরা এমপি নমিনেশন যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার দেওয়ার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু এসেছেন এবং আমরা এখানে রয়েছেন তরুণ রাজনীতিবিদ যারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই এবং যারা এই জুলাই গণঅভ্যুত্থানে সামনে সারিতে ছিলেন সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে যাচ্ছেন তাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি কোন আসন থেকে নির্বাচন করছেন এবং আপনি নির্বাচন প্রচারণা শুরু করছেন কিনা, কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি মাহমুদা সুলতানা রিমি। আমি জাতীয় নাগরিক পার্টির যে যুব সংগঠনটা আছে, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। আমি নড়াইল 2 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি ইতোমধ্যেই আমি আমার গণসংযোগটা দিয়ে আমি আমার কার্যক্রম এখনও শুরু করিনি। আমি 5ই আগস্ট পরবর্তী সময়ে আমি আমার এলাকাতে অনেকগুলা সমস্যা পরিলক্ষিত হয়েছে আমার কাছে, তো আমি সেই সমস্যাগুলো নিয়ে কাজ করেছি এবং এখনও কাজ চলমান আছে। যেমন আমাদের নড়াইল হসপিটাল যে হাসপাতালটা আছে সরকারি, সেখানে অনেক সমস্যা। একটা সদর হাসপাতালে একটা স্পেশালিস্ট ডক্টর থাকবে কিন্তু সেই ডক্টরটা নাই। এরপরে যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের নড়াইলে যেহেতু 8 লক্ষ মানুষের বসবাস, 8 লক্ষ মানুষের কিছু হলে সেখানে একটা আইসিইউ পর্যন্ত নাই। সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে হলে একটা এনজিও, RSSTEP নামে একটা এনজিওকে দিয়ে অতিরিক্ত মাত্রার টাকা খরচ করে আমাদের নড়াইলবাসীর সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে হয়, না হলে বাহির থেকে আরও অতিরিক্ত মাত্রার টাকা পয়সা খরচ করে এই পরীক্ষাগুলো করানো লাগে। পরে যেটা বেশি দুঃখজনক বিষয় যে কিছু হলে, কারণ সেখানে সেরকমের এনভায়রনমেন্ট নাই, তো হয় খুলনাতে যাও না হলে ঢাকাতে যাও, এভাবে রেফার করা হয়। তো সেই জায়গা থেকে আমি এটা নিয়ে কথা বলেছি, স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেছি, মিনিস্ট্রিতে আমি একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। আশা করি এটা দ্রুত একটা সমাধান আসবে। দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে আমাদের ওখানে নদী ভাঙনের অনেক বড় একটা সমস্যা। ওখান থেকে আমার সাথে কয়েকজন যোগাযোগ করেছে, আমি তাদের জন্য কাজ করেছি, কাজ চলমানও আছে এখনও। আমাদের নড়াইলে আরেকটা সমস্যা হচ্ছে, যেহেতু সেখানে নড়াইল জেলাটা হচ্ছে একটা সি ক্যাটাগরি জেলা, তো সেই জায়গা থেকে আমাদের যে শিক্ষার ব্যবস্থাটা, পড়াশোনার জন্য, হায়ার এডুকেশনের জন্য আমাদের বাহিরে আসতে হয়, হয় ঢাকাতে যেতে হয়, না হলে খুলনাতে, না হলে রাজশাহী, না হলে বরিশাল। তো আমি এটা নিয়েও একটা আন্দোলনের মতোই গড়ে তুলেছি, একটা মানববন্ধন করেছি যে আমাদের ওখানে একটা সরকারি মেডিকেল কলেজ অথবা একটা বিশ্ববিদ্যালয় যে কোনো একটা প্রতিষ্ঠিত করা হোক। কারণ আমাদের পার্শ্ববর্তী যেই জেলাগুলো আছে, যেমন যশোর, গোপালগঞ্জ, মাগুরা, তারপরে খুলনা, সব জায়গা থেকেই বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, কিন্তু সেই জায়গা থেকেও আমরা নড়াইল জেলা হিসেবে বঞ্চিত। তো আমি সেটা নিয়েও কথা বলেছি। শুনছেন আসলে এই নড়াইল 2 আসন থেকে যে নির্বাচন করছেন তিনি তার এলাকার সমস্যা, সেই সমস্যার কথাগুলো তিনি তুলে ধরছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন তার এলাকায় যে স্বাস্থ্য খাতের যে একটা অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার চিত্র তিনি তুলে ধরছেন। সেখানে আইসিইউ নেই, এছাড়াও কিন্তু নদী ভাঙনের কথা কিন্তু তুলে ধরছেন। আমাদের এখানে আরেকজন রয়েছেন, একদমই তরুণ রাজনীতিবিদ, যিনি কিনা এই 26-এর ইলেকশন রয়েছে সেই ইলেকশনে কিন্তু এনসিপির থেকে যে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাইবো। আপনি তো এই তরুণ রাজনীতিবিদ, আপনার নির্বাচনী এলাকায় এর আগেও হয়তো 20-30 বছর ধরে রাজনীতি করছেন, তো আপনাকে মানুষ কেন ভোট দিবে এবং আপনার এলাকার সমস্যাগুলো কি আপনি সমাধান করতে সক্ষম কিনা? আমার এলাকায় আসলে অনেক ধরনের সমস্যা রয়েছে। মূল সমস্যা হচ্ছে বেকারত্ব।
এখন বেকারত্বের মূল কারণ হচ্ছে সেখানে কোনো ইকোনমিক্যাল জোন নাই। ইকোনমিটা খুবই নিম্নমানের হয়ে রয়েছে, মানুষ শুধু এককেন্দ্রিক। আমাদের শুধু ধানি জমি শুধু ধান চাষ করে, আমাদের যে ওখানে সবজি চাষ করা যায়, দেখেন আমাদের কিন্তু হচ্ছে সমতল ভূমি, আমাদের কিন্তু পাহাড়ি না এলাকাটা। তো সমতল ভূমিতে আমাদের কিন্তু 4-5 রকমের সবজি চাষ হয়, কিন্তু আমরা আসলে যশোর 7 মাইলের উপরে নির্ভর করি। আমরা যদি এখানে কর্মসংস্থান গড়ে তুলতে পারি তাহলে বেকারত্ব প্রবলেমটা নিরসন হবে। এই বেকারত্বের প্রবলেমটা অনেক দিন ধরে, আজকে থেকে না, আমাদের বেকারত্বের প্রবলেমটা অনেক দিন ধরে। তো এইটার নিরসন করার আমার ইচ্ছা আছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের দেখেন ঝিনাইদার যে কালীগঞ্জ, সেখানে ঝিনাইদার যে কালীগঞ্জ, সেখানে মেডিকেল ইকুইপমেন্ট নাই। একজন মানুষ অসুস্থ হইলে ভালো আইসিইউ নাই, ভালো ইকুইপমেন্টস নাই, তাদের কষ্ট করে যশোরে যেতে হয়, কষ্ট করে খুলনায় যেতে হয়। এই যশোর খুলনায় না যে কিভাবে আমরা কালীগঞ্জে ডাক্তার নিয়ে আসতে পারি, কিভাবে আমরা কালীগঞ্জে ফার্মেসিটাকে আরও উন্নত করতে পারি, ফার্মেসির উৎপাদনটা বাড়াতে পারি, সেটা নিয়ে আমি চেষ্টা করব। এটাই হচ্ছে আমার প্রত্যাশা এবং প্রয়াস। দুর্নীতি নিয়ে কোনো কাজ করবেন কিনা? দুর্নীতি নিয়ে কাজ বলতে, আমি যদি অ্যাজ এ এমপি ইলেক্টেড হই ভাই, তাহলে মূল কথা হচ্ছে যে আমার আশেপাশে যে তোষামত করা, বাটারিং করা লোকজন থাকবে, তাদেরকে দূরে সরাইতে হবে। এই কালচারটা, যে মেম্বার অফ পার্লামেন্ট হয় সে কিন্তু দুর্নীতি করে না, তার দুর্নীতি করে হচ্ছে ড্রাইভাররা, দুর্নীতি করে অন্য লোকজনরা, অন্যভাবে করায়। তো আমাকে নিজে সৎ হইতে হবে, সাথে সাথে এই বাটারিং করার লোকজনকে একটু দূরে রাখতে হবে। এই ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে নিজে সৎ হইতে হবে, সত্য হইতে হবে। এই পর্যন্ত যেহেতু দুর্নীতি করি নাই, টাকা দেখলে টাকার অহংকার করা যাবে না। এলাকার গণসংযোগ ইতিমধ্যে আমি এলাকার প্রত্যেকটা ইউনিয়নে না পারি, অলরেডি 3টা ইউনিয়নে আমি গিয়েছি। আমি আমার শহরে গিয়েছি, বেশ কিছু প্রতিনিধির সাথে কথা বলেছি, প্রত্যেকটি ওয়ার্ডে এক একজনের প্রতিনিধি করে নির্বাচন করার চেষ্টা করেছি এবং খুব সুন্দর মতো তা চলছে ইনশাল্লাহ। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে নির্বাচনী প্রচারণায় ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত এমপি পদপ্রার্থী যারা রয়েছেন তারা ইতিমধ্যে অনেকে শুরু করেছেন এবং অনেকে কিন্তু সেই শুরু করেনি। তা ওনারা যেমনটি বলছিলেন যে অবকাঠামোর সমস্যা, হসপিটালের সমস্যা, চিকিৎসার সমস্যা, শিক্ষা খাতের সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু তারা কথা বলছেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতি আসলে কতটুকু তারা বাস্তবায়ন করতে সেটা এখন দেখার বিষয়। তো আপনাদের জানাচ্ছিলাম এনসিপির যে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের সাথে যে এনসিপির যে সাক্ষাতের সর্বশেষ।